ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরই কাল হয়ে দাঁড়িয়েছে ডক্টর ইউনূসের। অবশেষে ডক্টর ইউনূস নির্বাচনের আগেই পদত্যাগ করতেছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। তার মাঝেই বাংলাদেশে আবার একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাটাকে ভারতের গণমাধ্যম ব্যাপকভাবে প্রচার করা শুরু করেছে, যে বাংলাদেশে আবারও সংখ্যালঘু নির্যাতন হয়েছে। একটা জিনিস খেয়াল করেছেন আপনারা, জয়শঙ্কর বাংলাদেশ সফরে এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তিনি সরকারের বিভিন্ন পর্যায়ে কথা বলেছেন, বৈঠক করেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সৌজন্য সাক্ষাৎ করেননি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। কি বার্তা দিচ্ছে? ভারতের যে বিষয়টা ভিন্ন রকম। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরপরই ভারত জনাব তারেক রহমানকে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছেন অলিখিতভাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দর্শক, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। সেই প্রশ্নটা হচ্ছে, ভারত আমাদের ভালো প্রতিবেশী নাকি মন্দ প্রতিবেশী? আমাদের ক্ষেত্রে যেমন প্রশ্নটা প্রযোজ্য, তেমনি ভারতের কাছেও প্রশ্নটা প্রযোজ্য। বাংলাদেশ ভারতের জন্য ভালো প্রতিবেশী নাকি মন্দ প্রতিবেশী? প্রসঙ্গটা কোত্থেকে এলো? সদ্য বাংলাদেশ সফর করে যাওয়া ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই প্রসঙ্গটা সামনে এনেছেন। আজকে ভারতে একটি অনুষ্ঠানে প্রতিবেশীর সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন তিনি, এবং প্রসঙ্গটা ছিল বাংলাদেশ। বাংলাদেশ প্রসঙ্গে ভালো এবং মন্দ প্রতিবেশীর উদাহরণ টেনে কি বোঝাতে চাইলেন এস জয়শঙ্কর, সেটা একটু আমরা বুঝতে চাইব। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস কি বলছে এই ব্যাপারে, সেটা বিশ্লেষণের মাধ্যমে, এবং সেটা বোঝা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ ভারত আমাদেরকে ভালো প্রতিবেশী ভাবছে নাকি মন্দ প্রতিবেশী ভাবছে, সেটা যেমন গুরুত্বপূর্ণ, আমরা ভারতকে ভালো প্রতিবেশী ভাবছি নাকি মন্দ প্রতিবেশী ভাবছি, সেটাও গুরুত্বপূর্ণ। সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। ছিলাম ভারতের কাছে আমরা ভালো প্রতিবেশী নাকি মন্দ প্রতিবেশী, আমাদের কাছেই বা তারা কেমন? এস জয়শঙ্কর এই প্রশ্নের উত্থাপন যখন হয়েছে, তখন সেটি নানাভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। হিন্দুস্তান টাইমস কি জানাচ্ছে, চলুন তাদের শিরোনামটা দেখে নিই। জয়শঙ্করের ছবি দিয়ে তারা বলছে, ইউ উইল সে হ্যালো অন বাংলাদেশ কোশ্চেন, জয়শঙ্করস গুড অ্যান্ড ব্যাড নেইবার্স কম্প্যারিজন। ভালো এবং মন্দ প্রতিবেশীর তুলনা করেছেন তিনি। চেন্নাইয়ের আইআইটি মাদ্রাসের একটি অনুষ্ঠানে বাংলাদেশে সহিংসতা ও বিক্ষোভের মধ্যে ভারতের প্রতিবেশী নীতি সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে জয়শঙ্কর এই ভালো এবং মন্দের তুলনামূলক চিত্র নিয়ে আসেন। সেখানে তিনি কি বোঝাতে চাইলেন? দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিতে বাংলাদেশ সফরের 2 দিন পর পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের ভালো প্রতিবেশী এবং খারাপ প্রতিবেশী সম্পর্কে কথা বলেছেন, এবং কিভাবে নয়াদিল্লির প্রতিবেশীদের প্রতি দৃষ্টিভঙ্গি সাধারণ জ্ঞান দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ নয়াদিল্লি ভালো প্রতিবেশী এবং খারাপ প্রতিবেশী কিভাবে নিরূপণ করে এবং তাদের জন্য কি করে তারা। খালেদা জিয়ার শেষকৃত্যে ভারতের প্রতিনিধিত্ব করেন জয়শঙ্কর, এবং প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি হস্তান্তর করেন। সেই প্রসঙ্গটাও তারা বলছে। ভালো প্রতিবেশী সম্পর্কে জয়শঙ্কর চেন্নাইয়ের আইআইটি মাদ্রাসের এক অনুষ্ঠানে বাংলাদেশের সহিংসতা এবং বিক্ষোভের মধ্যে ভারতের প্রতিবেশী নীতি সম্পর্কে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারত কিভাবে ভালো প্রতিবেশীর সাথে থাকতে পছন্দ করে। ভারত ভালো প্রতিবেশীর সঙ্গে থাকতে এবং সম্পর্ক তৈরি করতে পছন্দ করে, সেটা তিনি বলেছেন। তিনি বলেন, যদি তোমার এমন কোনো প্রতিবেশী থাকে যে তোমার প্রতি ভালো অথবা অন্তত তোমার জন্য ক্ষতিকর না, ভালো এবং অন্তত ক্ষতিকর না, তাহলে তোমার স্বাভাবিক প্রবৃত্তি হলো সদয় হওয়া এবং সেই প্রতিবেশীকে সাহায্য করা। যদি প্রতিবেশীর কোনো সমস্যা হয়, তাহলে তুমি কোনো না কোনোভাবে অবদান রাখতে চাইবে, আর কিছু না হলে তুমি তাকে হ্যালো বলবে, বন্ধুত্ব এবং বন্ধন গড়ে তোলার চেষ্টা করবে, এবং একটি দেশ হিসেবে আমরা এটাই করি। খুবই ক্লিয়ার মেসেজ। তারপরে তিনি বলছেন, যে যখনই ভালো প্রতিবেশী সুলভ মনোভাব দেখায় বা যাদের থাকে, তখনই ভারত বিনিয়োগ, সাহায্য এবং ভাগাভাগি করার সিদ্ধান্ত নেয়। জয়শঙ্কর বলেন, ভালো প্রতিবেশীর সাথে ভারত বিনিয়োগ, সাহায্য এবং ভাগাভাগি
তা সে কোভিডের সময় টিকা দিয়ে হোক, ইউক্রেন সংঘাতের সময় জ্বালানি ও খাদ্য সহায়তা দিয়ে হোক, অথবা শ্রীলঙ্কার আর্থিক সংকটের সময় $4 বিলিয়ন সহায়তা হোক, খুব স্পষ্ট করে তিনি জানিয়ে দিয়েছেন যে ভালো প্রতিবেশীর জন্য তিনি কি করে, ভারত কি করে। সেই ক্ষেত্রে তার এই বক্তব্য থেকে আমরা কি একটা ধারণা পাই যে ভারত এই মুহূর্তে বাংলাদেশকে ভালো প্রতিবেশী ভাবছে, নাকি খারাপ প্রতিবেশী ভাবছে, নাকি মাঝখানে ভাবছে যে ভারতের জন্য বাংলাদেশ ক্ষতিকর না? আবার তার যে বাংলাদেশ সফর, সেই সফরটাকে যদি আমরা পজিটিভলি দেখি যে তিনি বাংলাদেশে ছুটে এলেন, কোনো প্রতিনিধি না পাঠিয়ে তিনি নিজে ছুটে এলেন এবং ছুটে এসে সাবেক প্রধানমন্ত্রীর জানাজায় অংশ নিলেন, তারেক রহমানের কাছে প্রধানমন্ত্রীর চিঠি হস্তান্তর করলেন, এটা করেছেন তিনি বাংলাদেশকে এখনো ভালো প্রতিবেশী হিসেবেই ভাবছেন। এই কারণে তিনি বলেছেন যে যাদেরকে আমাদের ভালো প্রতিবেশী মনে হবে তাদের জন্য আমাদের দুহাত প্রসারিত হবে, তাদেরকে সহযোগিতা করব, সাহায্য করব, বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করব। এই সংঘাতে যদি যায় তাহলে আবার ব্যাপারটা ওই রকম মনে হয় না। কেন মনে হয় না? বাংলাদেশের সঙ্গে ভারতের এখন মানে সম্পর্কটা কোনো মতে টিকে আছে এরকমটা আমরা দেখছি। দুই দেশে অবস্থিত দূতাবাসগুলো, ভিসা সেন্টারগুলো বন্ধ করেছে, পালাক্রমে বন্ধ করে আবার চালু করেছে, এই ঘটনাগুলো দেখেছি। দুই দেশের জনতাই বিক্ষোভ করেছে, যদিও বাংলাদেশে বিক্ষোভটা প্রথম হয়েছে, তারপরে ভারতে হয়েছে। ভারত বাংলাদেশের এই উত্তেজনাকর পরিস্থিতিকে নিয়ে আমাদের মুস্তাফিজ আইপিএলে খেলতে পারবেন কি পারবেন না সেই প্রশ্ন উঠেছে। এবং আইপিএলের আগেও এই মাসের 29 তারিখে চলে যাবেন, 26 অথবা 29 তারিখে বাংলাদেশ দল ভারতে চলে যাবে টি-20 বিশ্বকাপ খেলতে। তো টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশের পুরো দল যখন যাবে তখন তারা বাংলাদেশকে কিভাবে রিসিভ করবে, বাংলাদেশ আদৌ বিশ্বকাপ খেলতে পারবে কিনা, বিভিন্ন ভেন্যুতে তারা যখন যাবে তখন তাদের নিরাপত্তা আছে কিনা, এই প্রশ্নগুলো আলোচনা হচ্ছে পাশাপাশি। কিন্তু জয়শঙ্করের এই কথাটা উদাহরণ যেগুলো দিয়েছেন যে শ্রীলঙ্কাকে $4 বিলিয়ন হেল্প করা, ইউক্রেন যুদ্ধে জ্বালানি খাদ্য সহযোগিতা দেয়া, কোভিডের সময় টিকা দিয়ে সহযোগিতা করা, কোভিডের সময় টিকার ব্যাপারটা আমরা দেখেছি যে ভারত বাংলাদেশকে সহযোগিতা করেছে, এই ব্যাপারগুলো আমরা দেখেছিলাম। এখন প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে এখন তাহলে বাংলাদেশকে তারা কেমন প্রতিবেশী ভাবছে? অবভিয়াসলি উত্তরটা এরকমই যে এখন বাংলাদেশকে তারা অন্তত বন্ধু প্রতিবেশী হিসেবে ভাবছে না। যে কথা তিনি বলেছেন যে যদি সম্পর্ক ভালো না থাকে তাহলে তুমি হ্যালো বলো, বন্ধন তৈরি করার চেষ্টা করো, সম্পর্ক তৈরি করার চেষ্টা করো, এবং সেই তৈরি করার চেষ্টা করার একটা প্রসেসই আমার মনে হয়েছে যে জয়শঙ্করের বাংলাদেশ সফর এবং বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ। তিনি হাত বাড়িয়ে দিলেন, এখন বাংলাদেশ আমরা তার বাড়িয়ে দেওয়া হাতটা ধরবো নাকি হাতটা সরিয়ে দেব, সেই সিদ্ধান্ত এখন বোধহয় আমাদের উপরে নির্ভর করছে। যদিও বর্তমান সরকারের এই সময়ে, অন্তর্বর্তীকালীন সরকার আরও 1 মাস 10-15 দিন যে সময়টা আছে, সেই সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের তেমন কোনো সম্ভাবনা নেই বললেই চলে। দর্শক, আপনার কি মনে হয় ভারত যখন এইভাবে ভাবছে তখন আমাদের কিভাবে ভাবা উচিত? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমার। একটা জিনিস খেয়াল করেছেন আপনারা, জয়শঙ্কর বাংলাদেশ সফরে এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তিনি সরকারের বিভিন্ন পর্যায়ে কথা বলেছেন, বৈঠক করেছেন, আলোচনা করেছেন। বৈঠক না বলে আলোচনা করাটাই ভালো, কারণ তিনি এসেছেন মূলত বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে। তিনি জানাজায় অংশ নিয়েছেন এবং শোক বার্তা দিয়েছেন। নরেন্দ্র মোদীর পক্ষ থেকে একটা চিঠিও তুলে দিয়েছেন তারেক রহমানের কাছে। যারা এসছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর সৌজন্য সাক্ষাৎ করেননি ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। কি বার্তা দিচ্ছে বিশ্লেষণ করা দরকার। খেয়াল করেন, জয়শঙ্কর ছাড়াও কারা কারা এসেছে। পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষের স্পিকার সর্দার আয়াজ সাদিক, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী এবং বৈদেশিক বাণিজ্য মন্ত্রী লিওনপো ডিএন ধুঙ্গেল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালানন্দা শর্মা, শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাত এবং মালদ্বীপের উচ্চশিক্ষা মন্ত্রী আলী হায়দার আহমেদ। এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র নেপালের পররাষ্ট্রমন্ত্রী আর পাকিস্তানের পার্লামেন্টারি স্পিকার, এই দুইজন সাক্ষাৎ করেছেন, বাকিরা সাক্ষাৎ করেনি। তো বাকিরা সাক্ষাৎ করাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে একেবারে যে কম সময়ের জন্য এসেছেন তা না, কারণ বিশেষ একটা
ফ্লাইটে তিনি এসেছেন, বিমান বাহিনীর, সামরিক বাহিনীর একটা ফ্লাইটে এসেছেন, শুধু তিনিই এসেছেন। এবং তার অর্থ হলো এগুলো হচ্ছে জরুরি কোনো সফরের জন্য যান। তো ওই সফরে এসেছেন, এসে তিনি মানে তার মতন করে যেখানে যেখানে কথা বলা দরকার কথা বলে যেতে পারেন। এটার কোনো আসা যাওয়ার কোনো নির্দিষ্ট কোনো সময়সীমা থাকে না। তাহলে প্রশ্ন হলো যে এই সুযোগে জয়শঙ্কর কেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন? ধারণা করা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক বক্তব্যে নাখোশ, এমনকি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথেও কিন্তু আলাদাভাবে কথা বলেননি, সবার সাথে হাত মিলিয়েছেন, এইটুকুই, যেহেতু জানা যায় সবাই এসেছেন। কিন্তু আলাদা করে যেভাবে আসিফ নজরুল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সাথে কথা বলেছেন, সেই দৃশ্যটা আমরা দেখেছি। তারেক রহমানের কাছে শোক বার্তা দিয়েছেন, সেই দৃশ্যটা আমরা দেখেছি। কিন্তু পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি সাক্ষাৎ করেননি। বাকি নেতাদের মধ্যে অন্তত ওই যে বললাম যে নেপালের পররাষ্ট্রমন্ত্রী তিনি এবং পাকিস্তানের স্পিকার, তারা তো দেখা করেছেন। কেন করলেন না? না করার পেছনে হচ্ছে গত পট পরিবর্তনের পর ডক্টর মোহাম্মদ ইউনূস 7 সিস্টার নিয়ে কিছু কথা বলেছেন, তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। তারপরে পররাষ্ট্র উপদেষ্টা এবার ওসমান হাদির যখন নাকি হত্যাকারীদেরকে ফেরতের কথা বলে যখন তলব করা হলো, তখনও আরেক দফা সম্পর্কের অবনতি ঘটল। সীমান্ত হত্যা, নানান ইস্যু নিয়ে যে দফায় দফায় তলব করা, চিঠি দেয়া এবং ভারতকে অভিযুক্ত করা নিরপেক্ষ নির্বাচন এটা সেটা নিয়ে কেন তারা কথা বলে, তাদের বলা উচিত না। এই যে অর্থাৎ সরাসরি ভারতকে উদ্দেশ্য করে এই সমালোচনাগুলো ইউনূসের পক্ষ থেকে এবং পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে, এগুলো সম্ভবত ধারণা করেন রাজনৈতিক এবং কূটনৈতিক বিশ্লেষকরা যে এটা ভারত পছন্দ করেনি বলে এই দুইজনকে এড়িয়ে গেছেন জয়শঙ্কর। কারণ ভারত সবসময় বলে যে তারা নির্বাচিত সরকারের সাথে কথা বলবে, সম্পর্ক স্থাপন করবে এবং বিদ্যমান যে সংকট আছে সেই সংকটটা কেটে যাবে। দেখেন তারা ঠিকই কূটনীতিক দিয়ে, তাদের অন্য কূটনীতিকদের দিয়ে জামাতের আমিরের সাথে সম্পর্ক স্থাপন করেছে, সেখানে কথা বলেছে, যদিও সেটা আবার প্রকাশ হওয়ার কারণে জামাত একটু বিব্রত। তো আবার এই পুরো সফরে বিএনপির প্রতি, খালেদা জিয়ার প্রতি যে ধরনের সমর্থন, তাতে বোঝা যায় যে ভারত আস্থা পায় যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সম্পর্কের এখন যে অবস্থানটা, সেই অবস্থানটা হয়তো থাকবে না। সে কারণেই এখনকার এই সরকার তাদের সাথে সম্পর্ক স্থাপনে আগ্রহী না। ভারত অপেক্ষা করছে নির্বাচিত সরকারের জন্য। এই বার্তাটাও কিন্তু বোঝা গেল পরিষ্কার, অন্তত কিছু ঘটনা দেখার সাক্ষাতের মধ্য দিয়ে যে জিনিসটা বোঝা যায়, সেটা কিন্তু এটাই বোঝা গেল যে ইউনূস সরকারকে এড়িয়ে গেলেন জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। তো দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।